চামড়া শিল্পের মান নির্ণায়ক আন্তর্জাতিক সংস্থা লেদার ওয়ার্কিং গ্রুপের সনদ না থাকায় নাইকি, এডিডাসের মতো বড় ব্র্যান্ডের অর্ডার পায় না বাংলাদেশের ট্যানারিগুলো। ফলে চায়নার বাজারে কম দামে বিক্রি করতে হচ্ছে প্রক্রিয়াজাত চামড়া। বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে এক সেমিনারে এসব কথা জানান চামড়া খাতের উদ্যোক্তারা। এ শিল্পের উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদ ট্যানারি মালিকদের। লেদার ওয়ার্কিং গ্রুপ এলডব্লিউজি সারা বিশ্বের চামড়া প্রক্রিয়াজাতকরণ কারখানাগুলোকে পরিবেশ সংক্রান্ত সনদ দিয়ে থাকে। বাংলাদেশের মাত্র 8টি চামড়া কারখানার এই সনদ রয়েছে। ফলে দেশের বেশিরভাগ ট্যানারি পারছে না ইউরোপ, আমেরিকার বাজারে প্রক্রিয়াজাত চামড়া রপ্তানি করতে। বৃহস্পতিবার এ নিয়ে সেমিনারের আয়োজন করে চামড়া শিল্পের ব্যবসায়ীরা। ট্যানারি মালিকরা বলেন, এক যুগ পার হলেও এখনও শতভাগ কার্যকর হয়নি সাভারের চামড়া শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার, যে কারণে মিলছে না এলডব্লিউজি সনদ। তাই প্রতি বছর প্রায় $50 কোটি চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানির সুযোগ হারাচ্ছে দেশ। উদ্যোক্তারা এজন্য দায়ী করছেন সরকারের উদাসীনতাকে। শুধু ট্যানারি মালিকদের বা আড়তদারদের দোষারোপ করে লাভ নেই। চামড়ার যদি প্রপার দাম চান তাহলে চামড়ার মান ঠিক থাকতে হবে। আপনার বাজারে কি কোনো সময় আপনার পচা মাছটা কিনবেন না, আপনি যদি মানে যে কোনো দামই দেয়। সুতরাং আমরা মনে করি যে এইখানে অনেকগুলো সমস্যা আছে, এগুলো চিহ্নিত করে আপনার সমাধান করতে হবে। সঠিক পরিকল্পনার অভাবে চামড়া শিল্পের আর্থিক ক্ষতি যেমন হচ্ছে, তেমনি হচ্ছে স্বাস্থ্য ঝুঁকি। সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগের তাগিদ বিশেষজ্ঞদের। 3টা ট্যানারিতে আমি ক্রোম রিকভারি ইউনিট পেয়েছি, যারা হয়তো বেনিফিশিয়ারি হচ্ছে বা হবে সামনের দিকে। আমি অনুরোধ করব প্রত্যেকেই যেন এটা করি। এই 20% ক্রোম এর মানে না ফেলে দিয়ে আমি যেন পুনর্ব্যবহার করি। অনেক আর্টিকেলে করা যাবে এটা। আমাদের টেকনোলজিস্টরা আছেন, টেকনোলজি পৃথিবীতে আছে, আমি অনুরোধ করব এটা ব্যবহার করার জন্য। সেমিনারে বরাবরের মতোই সংকট সমাধানের আশ্বাস দেন শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তারা। আমরা যেহেতু লিড মিনিস্ট্রি, এটা আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে অন্যান্য মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে আপনাদের কাজগুলোকে সহজ করে দেওয়া এবং কিভাবে কাজগুলো সম্পন্ন হবে আমরা সেই ব্যবস্থা নিব। সভায় চামড়া শিল্প নগরীতে নিরবচ্ছিন্ন জ্বালানি নিশ্চিতে সোলার প্যানেলের ওপর আলাদা নজর দেওয়ার আহ্বান জানান খাত সংশ্লিষ্টরা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী অর্থবছরের বাজেটের চাপ এবং উন্নয়ন ব্যয় মেটাতে নতুন উৎস থেকে আয় বাড়ানোর উদ্যোগ নিচ্ছে সরকার। এবার করের আওতা যেমন বাড়বে, তেমনি কর ছাড় থেকেও বেরিয়ে আসতে চায় সরকার। কর বাড়বে সম্পদ মালিকদের, উপজেলা পর্যন্ত বাড়বে ভ্যাটের আওতা। মোট রাজস্ব আদায়ের লক্ষ্য ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা। রাজস্ব ঘাটতি ও আন্তর্জাতিক ঋণের শর্ত মেটাতে করের আওতা ও আদায় বাড়ানো সরকারের জন্য এখন প্রধান চ্যালেঞ্জ। ঘাটতি থাকলেও আগামী বাজেটে মোট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা বাড়িয়ে ধরা হচ্ছে 6,95,000 কোটি টাকা। এর মধ্যে শুধু এনবিআর আদায় করবে 6,04,000 কোটি টাকার রাজস্ব। সবচেয়ে বেশি আদায় হবে স্থানীয় পর্যায়ে মূসক এবং আয়কর ও ভ্রমণ কর থেকে, যা মোট লক্ষ্যের 74%। আমদানি রপ্তানি পর্যায়ে শুল্ক কর আদায় হবে 26%। সরকারি ব্যয়গুলা সরকারি উন্নয়নের কাজে যদি শতভাগ স্বচ্ছতার সহিত এবং জবাবদিহিতার সহিত যদি ব্যয় করে, তখন মানুষ আর প্রশ্ন তুলতে পারবে না যে আমরা কেন কর দিব। সরকারি উন্নয়ন ব্যয়ের ক্ষেত্রে, সরকারি সকল প্রকার ব্যয়ের ক্ষেত্রে যদি স্বচ্ছতা নিশ্চিত করা যায়, তাহলে মানুষ অবশ্যই কর দিবে। মানুষের মধ্যে কর দেওয়ার প্রবণতা অনেক বাড়বে। করের আওতা বাড়াতে এনবিআর উপজেলা পর্যায়ে ছোট ব্যবসায়ীদেরও ভ্যাটের আওতায় আনছে। এ লক্ষ্যে 20 লাখ ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্যাট নিবন্ধনের আওতায় আনবে এনবিআর। ছোট ব্যবসায়ীদের 500 থেকে 1,000 টাকার টোকেন ভ্যাট দিতে হতে পারে। ঢাকার বাইরের কোনো একটা জেলা সদরে দোকান নিয়ে ব্যবসা করছে গত 30 বছর ধরে, কিন্তু খাতা টানতে গেলে বলে লস, আমি লসে আছি। তাহলে সে 30 বছর ধরে ওখানে ব্যবসা কিভাবে করছে? সো আমাদেরও এই প্রবণতাটা থেকে বেরিয়ে আসতে হবে যে আমি ট্যাক্স দিব না, আমি ভ্যাট দিব না। এটা এইভাবে করলে তো চলবে না। আগামী বাজেট থেকে সম্পদ কর চালুর পরিকল্পনাও নেওয়া হয়েছে। একই সঙ্গে জমি ও স্থাবর সম্পদের মূল্য নির্ধারণে দলিল মূল্যের পরিবর্তে বাজার ভিত্তিক বা মোজা মূল্য ব্যবহারেরও উদ্যোগ নিচ্ছে সরকার। করের আওতায় আসছে বাংলা টেসলা হিসেবে পরিচিত ব্যাটারি চালিত অটোরিকশা। পরিকল্পনা অনুযায়ী বছরে 5,000 টাকা অগ্রিম আয়কর দিতে হতে পারে। এছাড়া পৌরসভা, ইউনিয়ন পরিষদ এলাকায়ও এ কর নির্ধারণ করা হতে পারে। বাধ্যতামূলক হচ্ছে নিবন্ধনও। আগামী অর্থবছরের বাজেটে সিসি ভেদে মোটরসাইকেলের উপর 2,000 টাকা থেকে 10,000 টাকা অগ্রিম আয়কর আরোপ করা হতে পারে। তৌহিদ রানা,
ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মেয়াদোত্তীর্ণ ঋণের ওপর আরোপিত দণ্ড সুদের হার কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ঋণের কিস্তি নির্ধারিত সময়ে পরিশোধ না হলে ব্যাংকগুলো সর্বোচ্চ 0.5% দণ্ড সুদ আদায় করতে পারবে, যা এতদিন ছিল 1.5%। বিনিয়োগ ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে, সব তফসিলি ব্যাংকে পাঠিয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে বিনিয়োগ কার্যক্রম আরও গতিশীল এবং উৎপাদনশীলতা বাড়ানোর লক্ষ্যে দণ্ড সুদের হার পুনরায় নির্ধারণ করা হয়েছে। নতুন নীতিমালা অনুযায়ী মেয়াদি ঋণের ক্ষেত্রে কেবল মেয়াদোত্তীর্ণ কিস্তির ওপরে দণ্ড সুদ প্রযোজ্য হবে। এছাড়া আগের নির্দেশনার অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে। নতুন এ নির্দেশনা অবিলম্বেই কার্যকর হবে। চাহিদা থাকলেও দক্ষ কর্মীর অভাবে সরকারিভাবে বেশি কর্মী পাঠানো যাচ্ছে না। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে তৈরি হচ্ছে না আন্তর্জাতিক মানের কর্মী। এছাড়া বাজার নিয়ে গবেষণা না থাকাকেও দায়ী করছেন বিশেষজ্ঞরা। এক্ষেত্রে সরকারি বেসরকারি সমন্বয়ের তাগিদ তাদের। না হলে সংকুচিত হতে চলা অদক্ষ বাজারের ওপর নির্ভর করতে হবে বাংলাদেশকে। 1984 সাল থেকে এ পর্যন্ত 36টি দেশে 1,47,361 জন কর্মী পাঠিয়েছে সরকারি রিক্রুটিং এজেন্সি বোয়েসেল। 42 বছরে বোয়েসেল সবচেয়ে বেশি সংখ্যায় দক্ষ ও আধা দক্ষ কর্মী পাঠিয়েছে জর্ডান, দক্ষিণ কোরিয়া ও সৌদি আরবে। তবে চাহিদা থাকলেও শুরু থেকেই কর্মী সংকটে সংস্থাটি। গত কয়েক বছরের সম্ভাবনাময় শ্রমবাজার দক্ষিণ কোরিয়ার কোটার সিংহভাগ পূরণ করা যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, প্রয়োজনীয় প্রশিক্ষণ সহ ভাষা না জানাই এর বড় কারণ। একই অবস্থা জাপানের শ্রমবাজারের। 110টি টিটিসি কার্যকর ভূমিকা রাখতে পারছে না বলে অভিযোগ বোয়েসেলের। খাত সংশ্লিষ্টরা বলছেন, শ্রমবাজারের মাত্র 2% পূরণ করে বোয়েসেল। আওতা বাড়াতে সংস্থাটিকে বেসরকারি এজেন্সির সাথে সমন্বয় করার তাগিদ তাদের। যদি ডিমান্ড থাকে বোয়েসেলের কাছে যে দক্ষিণ কোরিয়ায় আমি এত মানুষ পাঠাবো, জাপানে আমি এত মানুষ পাঠাবো যারা দক্ষ এবং আধদক্ষ হবে, আমি এনি হাউ এই টার্গেট কীভাবে পূরণ করব তার পরিকল্পনা থাকবে। এবং সেই পরিকল্পনায় সরকারের শুধু বোয়েসেলকেই রোল প্লে করতে হবে আমি সেটা কখনোই মনে করি না। দক্ষতা বাড়ানোর জন্য এই টিটিসির পাশাপাশি আরও কি কি অপরচুনিটি আছে সেটা তৈরি করা, এবং এই টিটিসিগুলোকে আরও কিভাবে এইখানে আসলে বান্ধব করা যায়। সরকারি বেসরকারি প্রশিক্ষণ কেন্দ্রের সমন্বয় এবং বাজার চাহিদা বুঝতে নিয়মিত গবেষণারও পরামর্শ তাদের। কোন দেশের ডিমান্ড আগামী 5 বছরে কোথায় পৌঁছাতে পারে, এবং আগামী 5 বছরে যদি আমি দেখি যে আমার কেয়ার গিভারের ডিমান্ড এরকম যাবে, আমাদের 5 ইয়ার প্ল্যানস রয়েছে, আমার দক্ষতা অর্জনের একটা প্ল্যান রয়েছে। তাহলে দক্ষতার সাথে মার্কেটে আমি লিঙ্ক করতে না পারলে এই দক্ষতা তো কোনো কাজে লাগবে না। এটা প্রান্তিক লেভেলে আসলে কিভাবে নিয়ে যাওয়া যায় যাতে করে আমাদের ইয়াং জেনারেশন, বিশেষ করে নারীরা, পুরুষরা, ইন্ডিজিনিয়াস কমিউনিটি, এদেরকে আমরা সেই সুযোগটা তৈরি করে দিতে পারি। টিটিসিগুলোকে আন্তর্জাতিক মানের করে গড়ে তুলতে বিশ্বমানের কারিকুলাম প্রয়োজন মনে করেন বিশেষজ্ঞরা। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর্থিক খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের জন্য কঠোর নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে সরকারি বা বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অর্থায়নে কোনো ধরনের প্রশিক্ষণ, সেমিনার বা কর্মশালায় অংশ নিতে পারবেন না কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা। এমনকি এসব প্রতিষ্ঠানের অর্থায়নে বিদেশ ভ্রমণও করা যাবে না। বুধবার বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট থেকে এক নির্দেশনায় এমন তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সরকারি বা বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের খরচে দেশে বা বিদেশে আয়োজিত কোনো প্রশিক্ষণ বা কর্মশালায় বাংলাদেশ ব্যাংকের কোনো কর্মকর্তা প্রশিক্ষণার্থী বা প্রশিক্ষক হিসেবে অংশ নিতে পারবেন না। বিশেষ প্রয়োজনে অনুমতি নিয়ে কোনো সেমিনারে বক্তা হিসেবে অংশ নেওয়া গেলেও আয়োজক সংস্থার কাছ থেকে কোনো ধরনের সম্মানী বা ফি নেওয়া যাবে না। নিয়ন্ত্রক সংস্থা হিসেবে নিরপেক্ষতা বজায় রাখতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোরবানি উপলক্ষে দেশে পশুর সংকট নেই বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমির রশিদ। দুপুরে সাভারে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। মন্ত্রী আরও বলেন, কোরবানির জন্য 1 কোটির বেশি পশু প্রস্তুত রয়েছে। সীমান্ত দিয়ে অবৈধ পশু প্রবেশ ঠেকাতে কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বিজিবি সহ সীমান্ত এলাকার মানুষকে সতর্ক করা হয়েছে।
এদিকে চামড়ার দাম নিয়েও তিনি জানান, আন্তর্জাতিক বাজারের ওপর ভিত্তি করে চামড়ার দাম নির্ধারণ হয়েছে। সরকার চামড়া শিল্পের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতে কাজ করে যাচ্ছে। এটার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। বিজেপি থেকে শুরু করে এলাকার বর্ডার জোনের জনগণকেও সচেতন করা হয়েছে যেন না আসতে পারে। আমি আশা করি আসতে পারবে না। আপনারা দেখছেন অর্থনীতি সারাদিন। দেশের অর্থনৈতিক উন্নয়ন, নীতি সংস্কার ও ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নে পরামর্শক কমিটির বৈঠক শেষে ব্রিফিং চলছে। সরাসরি আমরা যোগ দিচ্ছি সেখানে। আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী তহিদ রানা। শিক্ষক, গবেষক সবাই কিন্তু জানবেন এবং তারা গবেষণা করে দেখাতে পারেন আসলে সরকার যে দাবি করছে তার সাথে ওই প্রকল্পের যে উদ্দিষ্ট লক্ষ্য ছিল তার কি কোনো মিল আছে। চতুর্থত আমরা যেটা করছি, এই পুরো প্রক্রিয়া, অর্থাৎ এই যে পুরো প্রক্রিয়া সেটাকে আমরা বলি প্রোগ্রামিং, যে কিভাবে প্রকল্প নির্বাচন করা হবে, প্রকল্প কোন ভিত্তিতে নির্বাচিত হবে, জনরায়ের সাথে তার সম্পর্ক কি, না প্রকল্পগুলো পৃষ্ঠপোষকতা বন্টন করার জন্য কিনা। এটা একটা বড় রকমের প্রশ্ন। সেই জন্য আমরা পুরো প্রোগ্রামিং পর্যায়কে আমরা নতুন করে ঢেলে সাজাতে চাই, যাতে করে বাস্তবায়নের হার নিশ্চিত করা যায় এবং সবচেয়ে বড় কথা, করের আয়ে এই প্রকল্পগুলো নেওয়া হয়। কারণ জনগণ দেখতে চায় যে তার করের টাকা কি কি খাতে ব্যয় হচ্ছে, এবং জনগণ এও দেখতে চায় এবং সরকারকে জবাবদিহি করতে চায়। সে কারণে আমরা তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে চাই, যাতে করে সেও। এবারে জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। অপরিবর্তিত যুক্তরাষ্ট্রের ডলারের দর বিনিময় হয়েছে 123 টাকা 25 পয়সায়, কমেছে যুক্তরাজ্যের পাউন্ডের দর বিনিময় হয়েছে 168 টাকা 46 পয়সায়, ইউরোর দরও কমেছে, বিনিময় হয়েছে 145 টাকা 85 পয়সায়, দর অপরিবর্তিত ভারতীয় রুপির বিনিময় হয়েছে 1 টাকা 45 পয়সায়, সৌদি রিয়ালের দর কমেছে, বিনিময় হয়েছে 33 টাকা 8 পয়সায়, দর অপরিবর্তিত আরব আমিরাতের দিরহামের বিনিময় হয়েছে 33 টাকা 72 পয়সায়, কমেছে কুয়েতি দিনারের দর বিনিময় হয়েছে 404 টাকা 39 পয়সায়, মালয়েশিয়ান রিঙ্গিতের দর অপরিবর্তিত বিনিময় হয়েছে 31 টাকা 55 পয়সায়। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।